রাশমি এবং আসিফ একে অপরকে ভালোবেসে বিয়ে করে, কিন্তু ধর্ম আলাদা হওয়ায় রাশমির বাবা তাদেরকে মেনে নেয়নি। তবে এবার যখন তারা রাশমির বাবাকে মানাতে আসে তখনই ঘটে বিপত্তি। লক্ষ্মী নামের এক অতৃপ্ত আত্মা ভর করে বসে আসিফের শরীরে আর চালাতে থাকে ভয়ঙ্কর তাণ্ডবলীলা। কিন্তু কে এই লক্ষ্মী, কি চায় সে, আর কেনই বা সে আসিফের শরীরে ভর করে এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, সেই সবই জানবো আজকের গল্প লক্ষ্মীতে। শুরুতেই আমরা একটা বাড়ি দেখতে পাই, যে বাড়িটাতে কেউ থাকতো না, আর এর আশেপাশের মানুষরাও কেন যেন এই বাড়িটাকে এড়িয়ে চলতো সব সময়। তো এর পাশেই দেখা যায় একটা বাড়ি রয়েছে, যেখানে পালাক নামের একটা মেয়ে ছাদ থেকে কাপড় আনার সময় হঠাৎই তার লাল কালারের ওড়না উড়ে গিয়ে পড়ে সেই 6 নম্বর বাড়িতে। পালাকদের বাড়ি নম্বর ছিল 7। তো সেই বাড়ি থেকেই পালাক দ্রুত বেরিয়ে আসে, আর সে এত কিছু না ভেবে ওই 6 নম্বর বাড়ির উঠান থেকে তার ওড়নাটা তুলে নেয়। কিন্তু হঠাৎই দেখা যায় মাটি থেকে কিছু একটা ওড়নাটাকে টেনে ধরছিল। পালাক তো বুঝতে পারে না কি হচ্ছে, তাই সে আবারও ওড়নাটা টান দেয়। তখনই দেখা যায় সেটা মাটি থেকে ছুটে যায়। এসবে খুব একটা পাত্তা না দিয়ে পালাক সেখান থেকে চলে আসে। সেই রাতেই পালাক তার বড় বোন আঞ্জলিকে বলে, দিদি তাড়াতাড়ি তুমি ঘুমাতে চলে আসো তো, আমি রুমে যাচ্ছি। আঞ্জলি বলে, ঠিক আছে আমি আসছি, তুই যা। তো পালাক যখন তার বোনকে বলে তাদের রুমে চলে আসে, তখন দেখা যায় যে তার সেই লাল ওড়নাটা তার রুমেই ছিল। তবে হঠাৎ করেই কিছু একটা তার পেছন থেকে দ্রুত চলে যায়, যেন কোনো এক অতৃপ্ত আত্মা। পালাক তো এটাতে একটু ভয়ই পেয়ে যায়, কিন্তু সে তাও এসবে খুব একটা পাত্তা না দিয়ে চলে যায় বেডে। তখনই দেখা যায় তার রুমের দরজায় কেউ জোরে জোরে নক করতে থাকে। পালাক তো ভাবে যে তার বোন হয়তো এমনটা করছে, তাই সে বলতে থাকে, দিদি চলে আয় না, দরজা তো খোলাই আছে, এভাবে নক করছিস কেন? কিন্তু দেখা যায় যে তার এভাবে বলার পরও দরজায় নক করা থামছিল না। তাই পালাক এবার বেশ ভয় পেয়ে যায়, আর ভয়ে ভয়ে এগিয়ে আসে দরজার কাছে। এরপরই সে দরজাটা খোলে, কিন্তু সেখানে তো কেউ ছিল না। এটা দেখে তো সে খুবই ভয় পেয়ে যায়, আর দ্রুত সেই দরজা লাগিয়ে আবারও বিছানায় উঠে পড়ে। কিন্তু তখনই সে দেখে যে বিছানার চাদর থেকে কিছু একটা আসছে, একেবারে কালো দেখতে। পালাক তো এটা দেখেই ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু তখনই হুট করে সব শান্ত হয়ে যায়। এরপর এক নিমিষেই উপর থেকে কিছু একটা শক্তি পালাককে বিছানা থেকে টানতে থাকে। এভাবেই টানতে টানতে তাকে বাড়ির বাইরে নিয়ে আসে। এরপর সোজা নিয়ে এসে ফেলে সেই 6 নম্বর বাড়িতে। সেখানে তখন ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকার থেকেই কোনো এক মহিলা উঠে আসে আর এসেই পালাকের পেটে আঘাত করে দেয়। তবে এরই সাথে পালাক ঘুম থেকে লাফ দিয়ে উঠে পড়ে। অর্থাৎ এটা পালাকের দুঃস্বপ্ন ছিল। সে তো অনেক বেশি ঘাবড়ে যায় যে সে হঠাৎ এসব কি দেখলো। তখন আঞ্জলি তাকে দেখে বলে, কি রে পালাক, কি হয়েছে তোর? পালাক তখন অস্থির হয়ে বলতে থাকে, দিদি আমি দেখেছি কেউ আমাকে টানতে টানতে নিয়ে গেছে, পরে আমাকে প্রাণে শেষ করে দিয়েছে। আঞ্জলি এসব শুনে বলে, ইস, তোকে তো আমি মানা করেছিলাম ওই বাড়ির মাটি থেকে ওড়নাটা না তুলতে, তুই তো আমার কোনো কথাই শুনিস না। ওই ওড়নাটা কেন তুলতে গেলি? আর কি কোনো লাল ওড়না কেনা যেত না? এখন এই লাল ওড়না যতদিন এখানে থাকবে ততদিন কিছু না কিছু অঘটন হতেই থাকবে। তো কোথায় সেই ওড়নাটা শুনি? তো তারপরে আঞ্জলি লাল ওড়নাটা নিয়ে রুমের বাইরে আসে আর ফেলে দেয় সেই 6 নম্বর বাড়ির উঠোনে। ওড়নাটা পড়তেই কিছু একটার হাত সেটাকে নিচে টেনে নেয়। দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা আর একটা জায়গা দেখি। দেখা যায় একজন ভণ্ড বাবা, সে লোকেদেরকে বোকা বানাচ্ছিল আর সাধারণ মানুষকে বলছিল তার ভেতর ভূত আছে, আর এইসব ভূতের কথা বলে সে মেয়েদেরকে টর্চার করত। এই লোক ছিল এতটাই বাজে। তবে আজ যখন এই বাবা একটা মেয়ের উপর টর্চার করছিল, ঠিক তখনই সেখানে আসিফ নামের একজন চলে আসে, আর সে এসে এই ভণ্ড বাবার আসল রূপ সবার সামনে তুলে ধরে। আসিফ সবার সামনে প্রমাণ করে দেয় যে কোনো ভূতই ছিল না তার ভিতর, বরং এগুলো এই বাবার নাটক ছিল। আর বাস্তবে এসব ভূত টুত বলে কিছুই হয় না। সে এসব নাটক করে করে সবাইকে বোকা বানাচ্ছিল এতদিন, আর নিজের ফায়দা লুটছিল। এইসব লোকদেরকে তো কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া উচিত, সে এটাও বলে। আর সে যে এসব ভূতের কথা বলছে, যদি কখনো আমার সামনে সত্যিকারের ভূত আসে তাহলে সত্যি বলছি হাতে চুড়ি পরে থাকবো। তো এরকম কথাবার্তা বলে সেই বাবাকে আজ একটা ভালো মতো শিক্ষা দিয়ে আসে। তো বোঝাই যায় সে সব ভূত জিনে মোটেও বিশ্বাস করে না। তো এদিকে আমরা আসিফের স্ত্রী রাশমিকে দেখি। আজ তাদের বিবাহ বার্ষিকী ছিল, তাদের বিয়ের 3 বছর পূর্ণ হলো। তো রাশমি তো আসিফ আসতেই বলে যে তুমি কি কিছু ভুলে যাচ্ছ? আসিফ বলে, না তো, কি ভুলবো, আমি ডাক্তার দেখিয়ে এসেছি, ডাক্তার বলেছে
আমার চোট ঠিক আছে, কোনো সমস্যা নেই, আর তুমি আমার জন্য এক কাপ চা করে আনো না প্লিজ। রাশমি তো তখন খুবই অভিমান করে যে আসিফ তাদের অ্যানিভার্সারি ভুলে গেছে, কিন্তু সে তাকে কিচ্ছু না বলে রান্নাঘরে চলে আসে। আর তখনই দেখতে পায় যে সেখানে কাপের মধ্যে একটা বক্সে লেখা ছিল হ্যাপি অ্যানিভার্সারি। এটা দেখেই তো রাশমি খুবই খুশি হয়ে যায় যে তার মানে আসিফ কিচ্ছু ভোলেনি, সে সব কিছু মনে রেখেছে। এত সুন্দর সারপ্রাইজ পেয়ে তো সে দৌড়ে চলে আসে আসিফের কাছে আর দেখতে পায় যে তার পিঠেও লেখা এগুলো। রাশমি তো এসব দেখে খুবই খুশি, সে বলতে থাকে তুমি এসব আবার কখন করলে? আসিফ জানায় এই যে যখন তুমি চা আনতে গেলে সেই সময়। রাশমি তখন তাকে বলতে থাকে যে এই এতগুলো বছর আমাকে এত ভালো রাখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে এত ভালো রেখেছো যে আমার মা বাবার কথাও আমার মনে পড়েনি। আসিফ এটা শুনে বলে মিথ্যা কথা, আমি জানি তুমি তোমার মাকে আজ মিস করছো। ঠিক তখনই কল আসে রাশমির মা রাতনার। রাশমি তো কল রিসিভ করেই বলে মা আজ এতগুলো বছর পর তুমি কল করলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। রাতনা বলে আমি তোর সাথে 3 বছর ধরে কথা বলতে পারছি না, কিন্তু আজ আর থাকতে পারিনি, খুব মনে পড়ছিল তোকে আর তোদেরকে শুভ বিবাহ বার্ষিকী। আমাদের সামনে 25 বছরের বিবাহ বার্ষিকী আসছে, তাই আমি চাই তুই আর আসিফ এখানে চলে আসবি। কি আসবি তো? রাশমি তখন বলতে থাকে কিন্তু মা বাবা কি বলবে? রাতনা বলে দেখ তুই তোর বাবার কথা ভাবিস না, আমি তাকে সামলে নিব, তোরা শুধু চলে আসবি, আর দরকার পড়লে আমার বিবাহ বার্ষিকীর গিফট হিসেবে তোকে চেয়ে নিব। এবার বল আসবি? রাশমি তখন বলে হ্যাঁ মা অবশ্যই আসব। রাশমি তো আজ এত বছর পর মার সাথে কথা বলতে পেরে খুব খুশি ছিল, তার আজ মনটাই ভালো হয়ে যায়। তো এরপরই রাশমি এক্সাইটেড হয়ে আসিফকে বলে আসিফ মা আমাদের সবাইকে ডেকেছেন, তুমি যাবে না? তখন আসিফের ভাইয়ের ছেলে শান বলে আচ্ছা চাচু তোমাকে এত বছর পর কেন ডাকছেন? আসিফ তখন জানায় যে আসলে আমি আর তোর চাচি পালিয়ে বিয়ে করেছিলাম, ভেবেছিলাম তারা বিয়ের পর আমাদেরকে মেনে নিবে, কিন্তু আমি যে মুসলিম তাই রাশমির বাবা কখনোই এসব মানতে পারেনি। তবে এইবার গেলে আমি প্রমাণ করে দিব যে আমি রাশমির জন্য একেবারেই পারফেক্ট চয়েস। তো পরের দিনই তারা দামানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর তাদের গাড়িটা এসে থামে ঠিক সেই 6 নম্বর বাড়ির সামনে। অবশ্য থামে বলা যায় না, সেখানে একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায় তারা। তো গাড়িটা যেহেতু ধাক্কা খেয়েছে তাই সেখান থেকে তাদের একটা জিনিস গড়িয়ে চলে যায় সেই 6 নম্বর বাড়ির গেটের ভেতরে। আসিফ তখন গাড়ি থেকে নেমে সেখান থেকে এটা তুলে আবারও গাড়িতে উঠায়। তো এখানেই তখন তাদের দেখা হয় আঞ্জলি আর পালাকদের সাথে। রাশমির ফ্রেন্ড ছিল আঞ্জলি, তো আঞ্জলি দেখেই তো রাশমিকে জড়িয়ে ধরে আর তারপরে রাশমি তার সাথে সবার পরিচয় করায়। এরপরই রাশমি চলে আসে তার মায়ের বাড়ি। সেখানে আসতেই রাতনা তাদেরকে স্বাগত জানায় আর এত বছর পর তাদের সাথে কথা বলতে পেরে সে খুবই খুশি হয়। আসলে মারা তো এমনই হয়। যাক, তো আসিফ তখন রাশমির বাবা সচিনকে এসে একভাবে চেয়ে থাকতে দেখে ভাবে সে হয়তো মারা গেছে, কিন্তু হঠাৎই সচিন উঠে বলে কে তুমি? হ্যাঁ, আমাকে এসেই মেরে ফেলছো যে? রাতনা তখন বলে আসলে আমি রাশমি আর তার স্বামী আসিফকে ডেকেছি। আমাদের 25তম বিবাহ বার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠান আছে সেখানে যদি নিজের পরিবারের সবাই নাই থাকে তাহলে তো ফাঁকা ফাঁকা লাগতো সব, তাই না? এ কারণেই তাদেরকে ডেকে এনেছি। সচিন এটা শুনে বলে কিসের ফাঁকা ফাঁকা লাগতো? আমার পরিবারের সবাই আছে, আমার এখানে বাইরের কাউকে লাগবে না। রাতনা তখন একটু মদ খেয়ে পুরো জোশে এসে যায় আর বলতে থাকে কি বললে সচিন? এরা বাইরের কেউ নয়, এরা আমার পরিবার, বুঝলে তুমি? আর এরা এখানেই থাকবে, এটাই আমার শেষ কথা। আমি এদেরকে এখানে ডেকেছি, তাই কিছুদিন তারা এখানেই থাকবে। এরপর তো সে তুই তুকারি শুরু করে দেয়। সে বলতে থাকে শুনে রাখ সচিন, আমি তোকে জিজ্ঞেস করছি না, বরং আমি তোকে বলে দিচ্ছি এরা এখানে থাকবে মানে এখানেই থাকবে, মনে থাকে যেন। আসলে রাতনার মদ খেয়ে সাহসটা একটু বেশিই বেড়ে গিয়েছিল, তাই সে সচিনের সাথে এভাবে কথা বলে। সচিন তখন বলে হ্যাঁ হ্যাঁ, এইসব এই 2-1 টান খেয়ে খেয়ে আমার জীবনটা জ্বালিয়ে দিল একেবারে। তো এরপর আর সচিন কিছুই বলতে পারে না, তাদেরকে চুপচাপ থাকতে দেয়। তো রাতের বেলা তারা একসাথেই খাবার খায়, কিন্তু সচিন কোনো কথাই বলে না আসিফের সাথে। পরের দিনে আসিফ কিছু বাচ্চাদের কাছ থেকে জানতে পারে যে ওই 6 নম্বর বাড়িতে নাকি ভূত আছে, তাই তাদের সেখানে যাওয়া মানা। তো যেহেতু আসিফ এসব ভূতে বিশ্বাস করে না, তাই সে বলতে থাকে কিসের ভূত? আরে ভূত বলতে বাস্তবে কিছু হয় না, এসব বিশ্বাস করা একেবারেই বোকামি। সেই সময় শ্রুতি নামের একটা মেয়ে বলে না না, মা বলেছে ওই বাড়ির দিকে তাকানোও ঠিক না,
ওখানে ভয়ঙ্কর কিছু আছে। আসিফ বলে তাই নাকি, ঠিক আছে তাহলে আজ আমরা সেখানে গিয়েই ক্রিকেট খেলবো, দেখি কি হয়, তোমরাও আমার সাথে চলো, আর যদি সত্যি ভূত থেকে থাকে তাহলে আমি আমার হাতে চুরি পরে ফেলবো। যাক, তো এরপরই বাচ্চাদেরকে নিয়ে আসিফ চলে আসে সেই 6 নম্বর বাড়ির সামনে। এসেই তো সে ক্রিকেট খেলার প্রস্তুতি শুরু করে দেয়। তো যখনই আসিফ এই মাটিতে স্ট্যাম্পগুলো লাগায় তখনই দেখা যায় সেগুলো মাটির নিচে একটা বডির ভেতরে ঢুকে যায়, আর সাথে সাথেই চারিদিকে আকাশ অন্ধকার হয়ে আসে, তুফান শুরু হয়ে যায়। শ্রুতি এসব দেখে বলে, দেখেছো, আমি বলেছিলাম না এখানকার সবকিছু ভুতুড়ে, দেখলে তো কি হলো। তো এরপরই দেখা যায় সব বাচ্চারা ভয়ে দৌড়ে সেখান থেকে গাড়িতে উঠে পড়ে, কিন্তু আসিফের তো কিছুই মনে হয় না, কারণ সে তো এসবে বিশ্বাসই করত না। তাই সে চুপচাপ স্ট্যাম্পগুলো তুলে নেয়। তখন দেখা যায় সেখানে স্ট্যাম্পের সাথে রক্ত লেগেছিল। আসিফ তা এত কিছু খেয়ালই করে না, আর সেখান থেকে চলে যায় বাড়িতে সেই রক্ত মাখা স্ট্যাম্প নিয়ে। বাড়ি আসার পরই রাতনা আসিফকে একটা নারকেল দেয় আর বলে, এটা একটু ভেঙে দাও তো। আসিফ ওই স্ট্যাম্প টাচ করতেই নারকেলটা ভেঙে চুরমার হয়ে যায়। সবাই তো এটা দেখে খুবই শকড, যে এত শক্ত একটা জিনিস এইভাবে কি করে ভাঙলো। তো সবাই এখানে আসিফের শক্তির বেশ প্রশংসা করতে থাকে, কিন্তু আসিফ তো নিজেই বুঝতে পারে না যে তার মধ্যে এত শক্তি কি করে আসলো। তখনই সবাই তাদের নাকে একটা বাজে গন্ধ পায়, কিন্তু এই গন্ধ কোথা থেকে আসছে কেউই বুঝতে পারে না। আসিফের মনে হয় হয়তো এসব সেই স্ট্যাম্প থেকে আসছে, তাই সে বাইরে সেগুলোকে ধুয়ে একটা গাছের মধ্যে ফেলে দেয়। আর তখনই দেখা যায় সেই গাছের তলায় রক্তের ফোঁটাগুলো গিয়ে জমে, যেন এখন এই গাছটাই ভুতুড়ে হয়ে গেছে। তো সেই রাতে দেখা যায় রাতনার হঠাৎই ঘুম ভেঙে যায় একটা অদ্ভুত কান্নার আওয়াজে, যেন একটা মেয়ে খুব জোরে জোরে কান্না করছে। রাতনা তখন বিছানা থেকে উঠে যায় আর একটা রুমে নক করে আর জিজ্ঞেস করতে থাকে সে কান্না করলো কিনা, কিন্তু সেও বলে, না তো মা, আমরা তো ঘুমিয়েছিলাম। কেন, কি হয়েছে? রাতনা তখন বলে, না না কিছু না, তুমি ঘুমাও। তো এরপর রাতনা সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই সে আবারও সেই কান্নাটা শুনতে পায়, যেটা আসছিল নিচতলা থেকে। তাই রাতনা এবার জিজ্ঞেস করে, এই কে এখানে, কান্না করছো কেন, কে তুমি? এতগুলো প্রশ্নের কোনো উত্তরই পাওয়া যায় না। তো কোনো ধরনের সাড়া না পেয়ে রাতনা বাড়ির বাইরে চলে আসে। সে সেখানেও কাউকে পায় না। পরে সে দরজাটা লক করে যখন চলে যাচ্ছিল তখনই সে একটা কালো ছায়া দেখতে পায়। এটা দেখেই তো সে ভয়ে চিৎকার করে ওঠে আর সোজা নিজের ঘরে দৌড়ে চলে যায়। সে এসেই তার ঘরের খাটের তলায় গিয়ে লুকিয়ে থাকে। তো পরের দিন রাতনা আশ্বিনীকে বলে যে, আমার কথা তুমি বিশ্বাস করছো না কেন? আমি সত্যি কাল রাতে কালো ছায়া দেখেছি, আমার মনে হয়েছে এটা ভূত ছিল। আশ্বিনী তখন বলে, আচ্ছা মা, আপনি আবার ভুল করে কাল বেশি ড্রিঙ্ক করে ফেলেননি তো? রাতনা বলে, আরে না, তুমি বিশ্বাস করো, আমি সত্যি একটা কালো ছায়া দেখেছি। ঠিক তখনই সেখানে আসিফ আসে আর বলে, মা, ভূত তো আপনার মাথায়, আপনি মদ খাওয়া কবে থেকে শুরু করেছেন? রাতনা জানায়, ছোট থেকেই। না মানে যবে থেকে বুঝতে শিখেছি তবে থেকেই। আসিফ বলে, ও আসলে আপনার হয়তো ছায়ার প্রতি ভয় রয়েছে, এটা একটা রোগ। আসলে আপনার মাথায় মানসিক সমস্যা রয়েছে, তাই আপনাকে ডাক্তার দেখাতে হবে মা, আপনি কোনো ভূত টুত দেখেননি। তখনই সেখানে সচিন চলে আসে আর বলে, আরে বাহ, বাড়ি এসেই প্রথমে বাবাকে মৃত বলল আর এখন মাকে পাগল বলে দিল, খুব সুন্দর তো। সচিন তো এই কথাটুকু বলেই সেখান থেকে চলে যায়। আসিফ তখন বলে, মা, আপনার জীবনের সবচেয়ে বড় ভূত তো এই লোকটাই, এই হচ্ছে সেই কালো ছায়া। তখন রাশমি বলে, আসিফ, উনি আমার বাবা হন, তুমি ওনাকে এভাবে বলতে পারো না। আসিফ বলে, তো কি আর বলবো, উনি সবসময় তো ভূতের মতো সবাইকে ভয় দেখান। ভয় কেন দেখান? হ্যাঁ। রাশমি বলে, আসিফ দেখো, আমরা এখানে এসেছি সবাইকে ইমপ্রেস করতে, আমরা এখানে এরকম ভূতের ইনভেস্টিগেশন করতে আসিনি। পরের রাতেই দেখা যায় আশ্বিনীর হঠাৎ ঘুম ভেঙে যায়। সে উঠেই নিচে চলে আসে একটা শব্দ পেয়ে, ধীরে ধীরে স্টোর রুমের দিকে যায় আর সেখানে গিয়ে দেখে যে একটা কাঠের ঘোড়া নড়ছে। সেই ব্যাপারটাকে খুবই স্বাভাবিক মনে করে সেটাকে সেখানে থামিয়ে যখন চলে যাচ্ছিল তখন দেখা যায় সেটা আবারও নিজে থেকেই নড়তে শুরু করে। আশ্বিনী তো এটা দেখে খুবই ভয় পেয়ে যায় আর দৌড়ে গিয়ে তার স্বামী দীপাককে বলে, আরে স্টোর রুমে একটা কাঠের ঘোড়া নড়ছে। দীপাক তো এতে পাত্তাই দেয় না, সে বলতে থাকে, হ্যাঁ নড়তে দাও। আশ্বিনী বলে, আরে দীপাক, সেটা নিজে থেকেই নড়ছে। দীপাক এটা শুনে বলে, কি বলছো? আশ্বিনী বলে, হ্যাঁ, আমার খুব ভয় করছে। দীপাক তখন বলে, ভয় পেও না, আমি আছি তো। আশ্বিনী বলে, ঠিক আছে, তাহলে চলো একটু দেখে আসি। তো এরপরই তারা দুজন
রুম থেকে বেরিয়ে আসে সেই ঘোড়াটাকে দেখতে। আশ্বিনী বলে, এই যে দেখো ঘোড়াটা নড়ছে। দীপক বলে, তো কি হয়েছে? এই দেখো আমি থামিয়ে দিয়েছি। আশ্বিনী তখন জিজ্ঞেস করে, কি করে থামলো? এইভাবে কেন থামলো? কিন্তু তখনই ঠিক দেখা যায় ঘোড়াটা আবারও নড়তে শুরু করে। আশ্বিনী তো তখন এক চিৎকার দিয়ে সেখান থেকে উঠে যায়। তখনই সেখানে আসিফ আসে, আর সে দেখতে পায় যে এরা প্রচন্ড ভয় পেয়ে আছে, কারণ ঘোড়াটা নড়ছে। আসিফ গিয়ে তখন জানালা বন্ধ করে, কারণ তখন প্রচুর বাতাস আসছিল বাইরে থেকে। তো দেখা যায় এর সাথে সাথে ঘোড়াটাও নড়া বন্ধ হয়ে যায়। আশ্বিনী তো তখন হাফ ছেড়ে বাঁচে আর বলতে থাকে, ও যাক, বাতাস ছিল। আসিফ বলে, হ্যাঁ ছিল তো। এই বলেই সে সেখান থেকে চলে যায়। তো দীপক যখন রুম থেকে বের হয় তখনই তার সামনে একটা কালো ছায়া এসে দাঁড়ায়। এটা দেখেই তো সে এক চিৎকার করে ওঠে। পরে দীপক আর আশ্বিনী সেখান থেকে দ্রুত চলে যায়। এরপরই দেখা যায় সেই ঘোড়াটা আবারও নড়ছে, আর ওখানে একটা অদ্ভুত ছায়া বসে আছে, এক ভয়ঙ্কর কালো ছায়া। এখন কে সে আর কি তার রহস্য, তা তো আমরা এই গল্পের মাধ্যমে ধীরে ধীরেই জানতে পারবো। আমরা দেখতে পাই পরের দিনে একটা পুজো ছিল, যেখানে বাড়ির সবাই থাকলেও আশ্বিনী আর রাতনা একজন তান্ত্রিকের কাছে যায়। তার কাছে এই ভূতের ব্যাপারে বলার পর তান্ত্রিক তাদেরকে বলে, যদি তোমাদের বাড়িতে ভূত থেকে থাকে তাহলে এই 3টা কাজ করার মাধ্যমে 100% নিশ্চিত হতে পারবে। তো প্রথমে তোমরা দুজন একটা নারকেলকে রাখবে বাড়ির মাঝখানে। যদি সেই নারকেল চারিদিকে ঘোরে তাহলে 33% সম্ভাবনা যে সেখানে ভূত আছে। তো তারা দুজন মিলে এই টেস্টটা করে, আর দেখা যায় সেটাই হয়। এরপরই দ্বিতীয় টেস্ট হয়, সেটা হচ্ছে গরুকে খাবার খেতে ডাকা। যদি গরুকে খাবার খাওয়ানোর সময় সে সেখান থেকে পালায়, তার মানে সেখানে ভূত রয়েছে। অর্থাৎ প্রাণীরা তো এইসব জিনিস খুব ভালোভাবে অনুভব করতে পারে। তো তারা এটাও করে দেখে, গরুও সেখান থেকে পালায়। এরপর রাতনা আশ্বিনীকে বলে, আমরা শেষ টেস্টটাও করে দেখি। আশ্বিনী বলে, মা আমরা তো 66% নিশ্চিত যে ভূত আছে, তাহলে যদি আমরা মারা যাই শেষ টেস্ট করতে গিয়ে তখন? রাতনা তো তখন অনেক জোর করেই এই টেস্ট করতে আসে। তো এই টেস্টটা ছিল রাতনার রক্ত রাখতে হবে এক জায়গায়। যদি সেই রক্ত ভূত এসে খেয়ে যায় তবে বুঝতে হবে এই ভূত বাড়িতে এসেছে রক্ত খেতে। তো আশ্বিনী আগে বাড়ির সব আলো নেভায় আর রাতনাকে বলে, মা রক্ত দিন। রাতনা তো ভীষণ ভয় পাচ্ছিল। আশ্বিনী তখন ভয়ের চোটে বলে, এই মহিলা রক্ত দে বলছি, 1 ফোঁটা রক্ত দিতে এত নাটক, তাড়াতাড়ি দে, না হলে সে চলে আসবে। রাতনা তখন অবাক হয়ে বলে, তুই করে বলছো আমাকে? আশ্বিনী তখন বলতে থাকে, এই পরিস্থিতিতেও সম্মান চাই, তাড়াতাড়ি রক্ত দিন। তো এরপরে একরকম জোর করেই রক্তের ফোঁটা মেঝেতে রেখে তারা বাইরে চলে যায়। আর কিছুক্ষণ পরই দেখা যায় একটা ভয়ঙ্কর আত্মা এসে তার লম্বা জিহ্বার মাধ্যমে রক্তটা চেটে খেয়ে নেয়। এরপর আশ্বিনী আর রাতনার ভয় কে দেখে? তারা তো ভয়ে একেবারে কাচুমাচু হয়ে গেছে। তারা বলতে থাকে, শেষ, 100% নিশ্চিত এখন যে আমাদের বাড়িতে ভূত রয়েছে। তো তখনই দেখা যায় ভূতটা তাদের সামনে চলে আসে, আর দৃশ্য এখানেই কাট হয়। পরের দিন সচিন বলে, কি রে শ্রুতি, তোর দাদি তোর মা তারা কোথায়? দেখছি না যে। শ্রুতি বলে, তারা তো মন্দির গিয়েছিল। সচিন তখন বলে, ও আমার মাথাটা ব্যথা করছে, কেউ তো নেই যে একটু লেমন গ্রাসের চা দিবে। এরপরই দেখা যায় রাশ্মিতার বাবাকে বলতে থাকে যে, বাবা জানো আসিফ আমাকে খুব ভালো রেখেছে, আমি তার সাথে খুব হাসি খুশি ভাবেই আছি, এত খুশি আছি আমি তার সাথে যে বলে বোঝাতে পারবো না। কিন্তু বাবা তাই বলে এটা নয় যে আমার কমতি ফিল হয় না, আমার ভেতরে সারাক্ষণ তোমার থেকে দূরে থাকার শূন্যতা থাকে, তোমার থেকে আশীর্বাদ না পাওয়ার কষ্টটা আমার সবসময়ই থাকে বাবা। বাবা আমি এখনো তোমাকে ততটাই ভালোবাসি যতটা ভালোবাসতাম। তো আমি কি লেমন গ্রাসের চাটা করে দিব তোমাকে? সচিন তখন বলে, হ্যাঁ, সাথে একটু বিষ মিশিয়ে নিয়ে আয়। তো এই কথার পর রাশ্মি তো খুবই কষ্ট পায়, সে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। আসিফ রাশ্মিকে এইভাবে যেতে দেখে নিজেই আসে সচিনের সাথে কথা বলতে। সে তাকে বলতে থাকে, বাবা আপনার রাগটা আমি বুঝি, আর আপনার রাগ করারই কথা, কিন্তু আমি যতবার আল্লাহর কাছে দোয়া চেয়েছি ততবার শুধু আপনার মেয়ের খুশিই চেয়েছি, আর সেই খুশি এখন আপনার সাথে, আপনি চাইলেই সব সম্ভব। তো আমি কি আপনার জন্য একটু লেমন গ্রাসের চা করে আনবো? আমি কিন্তু এটা ভালো করতে পারি। সচিন তখন তার কথায় অভিমানটা দূরে রেখে বলে, যাও করে আনো। তো আসিফের পর বাইরে এসে লেমন গ্রাস নেয়, আর এটা সেই গাছটা যেটাতে আসিফ রক্ত ধুয়ে ফেলেছিল, সেখান থেকেই লেমন গ্রাস এনে চা করে সে। এরপর সচিনকে দেয়। তবে বাচ্চারা মজা করে বলে, এই দেখ দাদু চা খাচ্ছে আসিফের থেকে। আর এই কথায় তো সচিনের ইগো হার্ট হয়ে যায়, তাই সে আর চাটা খায় না, আর বলতে থাকে, আমার ডায়াবেটিস আছে তাই চিনি দেয়া চা খাবো না।
আসিফ তারপর নিজেই সেই চাটা খেয়ে ফেলে। আর চাটা খাওয়ার সাথে সাথেই আসিফ ওই ভূতের বশে চলে যায়। এবার আসিফ চলে আসে 6 নম্বর বাড়িতে। এসে একটা জায়গার মাটি খুঁড়ে সেই মাটি খেয়ে বলতে থাকে, আমি ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না। তো এরপরই দেখা যায় এদিকে তান্ত্রিকের কাছে আশ্বিনী আর রাতনা চলে আসে। এই ছেলের বউ আর শাশুড়ি মিলে বলতে থাকে, বাবা আমাদের কি হবে? ভূত তো আছে আমাদের বাড়িতে, মায়ের রক্ত চেটেপুটে খেয়ে ফেলেছে। তান্ত্রিক বলে, এই আত্মা অনেক বেশি শক্তিশালী, এরকম প্রেতাত্মাদের কন্ট্রোল করা আমার ক্ষমতার বাইরে। আমি আপনাদের প্রেতাত্মা সম্পর্কে বলেছি, কিন্তু তার বাইরে আমি আর কিছুই করতে পারবো না। এরপরই বাইরে আসে আশ্বিনী আর বলে, না জানি কিরকম ডাক্তার, রোগ বলেছে কিন্তু ওষুধ দিতে পারবে না। রাতনা বলে, ডাক্তার না, সে তো তান্ত্রিক। আশ্বিনী বলতে থাকে, দেখেছেন মা, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি কি বলছি। রাতনা তখন বলে, শোনো, আমি একজন বাবাকে জানি, উনাকে কল করে বলি সব। তো তারপরই রাতনা সেই বাবাকে কল করে, আর ওই বাবা তাকে বলে সে 2 দিন পর আসবে, আর আপাতত সে দোয়া করছে তার পরিবারের কিছুই হবে না। আশ্বিনী বলে, মা আমি বাড়ি যাব না, বাড়িতে ওই ভূত আছে আর সে আমাকে মেরেই দিবে। রাতনা তখন বলে, আরে চলো, কিচ্ছু হবে না, আর বাবা তো বলেছেন দোয়া করবেন। তারপরই রাতনা জোর করেই আশ্বিনীকে বাড়ি নিয়ে আসে। তো এরপর দেখা যায় সচিন তাদের সবাইকে নিয়ে শপিং করতে আসে, যেখানে রাশমি আসিফও ছিল। তো আসিফকে রাশমি একটা শাড়ি দেখায় আর জিজ্ঞেস করে, এটা কেমন বলো তো, পরে আসবো? আসিফ বলে, হ্যাঁ পরো, ভালোই আছে শাড়িটা। সচিন তখন তাদেরকে দূর থেকে দেখে আর রাতনাকে বলে, আমি সত্যি ভুল ভেবেছিলাম যে রাশমি তার জন্য সঠিক ছেলে চুজ করতে পারেনি। আসলে আসিফের থেকে আর বেশি ভালো কেউ রাশমির জন্য হতোই না, সে রাশমির জন্য একেবারে পারফেক্ট। আমি খুঁজলেও রাশমির মতো ছেলে পেতাম না। এদিকে আসিফ হঠাৎ করেই লাল শাড়ি দেখে আর এটা দেখেই তার ভেতরের আত্মা জেগে ওঠে। আসিফ তখন একেবারে মেয়েদের মতো আচরণ শুরু করে দেয়, কারণ তার ভেতরের ভূতটা হচ্ছে একটা মেয়ে ভূত। আর সত্যিই এখানে আসিফের মেয়েলি আচরণ দেখে ভয়ের থেকে বেশি হাসিই আসে। যাক, তো এরপরই আসিফ একে একে লাল শাড়ি বের করতে থাকে। দোকানের লোকটা আসিফের এরকম আচরণ দেখে খুবই শকড হয়। আশ্বিনী বলে, আসিফ, রাশমি এরকম কালার পছন্দ করবে না। আসিফ তখন বলে, এটা তো আমার জন্য, আমি পরবো। তো আশ্বিনীর এবার সন্দেহ হয় যে আসিফকে নিশ্চয়ই কিছু ভর করেছে। তারপরে আসিফ উঠে চলে আসে আয়নার সামনে, সেখানে দাঁড়িয়ে সে শাড়ি পরতে থাকে। আশেপাশের সবাই তো তখন খুবই অবাক হয়ে দেখছিল এসব, আর তারা তো হাসাহাসিও করছিল। তো আসিফ শাড়ি পরা শেষে একে একে সবাইকে জিজ্ঞেস করতে থাকে, আমাকে কেমন লাগছে, কি হলো বলো, আমাকে কেমন লাগছে। তখন সচিন এসে আসিফকে থামতে বলে। আসিফ বলে, এই মেয়েদেরকে বিরক্ত করতে লজ্জা করে না তোর? সচিন তখন তাকে একটা থাপ্পড় দিয়ে বসিয়ে দেয়। আসিফও সাথে সাথে আর একটা থাপ্পড় রিটার্ন করে দেয় সচিনকে। ঠিক তখনই হুশ ফিরে আসে আসিফের। নিজেকে সেই অবস্থায় দেখে বলে, আমাকে কে শাড়ি পরিয়েছে? নিজের ঘরের মেয়ের জামাইকে নিয়ে এরকম মজা করতে লজ্জা করলো না? এই বলেই আসিফ সেখান থেকে চলে যায়। সচিন তো তখন বোকার মতো দাঁড়িয়ে থেকে বলে, কি করে গেল এ? আমাকে কি সে থাপ্পড় মেরে গেল? রাতনা বলে, হ্যাঁ, কিন্তু আগে তুমি তাকে দিয়েছিলে। তো তারপর রাতনা আর বাকিরাও সেখান থেকে চলে যায়। রাতে আশ্বিনী ঘুম থেকে উঠে ছাদে দেখে সেখানে দোলনায় দুলছে আসিফ, তবে হাতে লাল চুড়ি। আসিফ তার হাতের চুড়িগুলোকে খুব যত্ন করে দেখছিল। আশ্বিনী এসেই এই ব্যাপারে রাশমিকে বলে। রাশমি এটা শুনে বলে, আরে সে তো রুমের মধ্যে ঘুমিয়ে আছে। আশ্বিনী তো এতে খুবই শকড হয়ে যায়, কারণ মাত্রই তো সে আসিফকে দোলনায় দেখেছে, তাহলে সে রুমে আসলো কিভাবে? রাশমি তখন বলতে থাকে, কি ড্রিঙ্ক করেছ নাকি? আশ্বিনী বলে, না, আমি সত্যি বলছি, আমি নিজের চোখে দেখেছি, তারপরও আর কি বা করতে পারি। এরপর রাশমি তাকে যেতে বলে, কারণ আসিফ ঘুমিয়েছিল। রাশমিও ঘুমিয়ে পড়লে আসিফ আবারও চোখ খোলে। অন্যদিকে আমরা পাঙ্কাজকে দেখি, যেখানে পাঙ্কাজ বলে, কে তুমি? আসিফ বলে, আমি হচ্ছি লক্ষ্মী। তো এখানে আমরা ভূতটার নাম জানতে পারি। তারপরে লক্ষ্মী মারধর শুরু করে দেয়। সে বলতে থাকে, আমি তোকে ছেড়ে দিতাম যদি আমার সাথে কিছু করতি। তোরা তো নিজ ইচ্ছায় মারা যাচ্ছিস, কারণ তোরা আমার পরিবারের উপর হাত দিয়েছিস। তারপর সে তাদের পেছনেই পড়ে যায়। এদিকে আশ্বিনী খেয়াল রাখে আসিফকে। আজ সে দেখে যে আসিফ খুব অদ্ভুতভাবে হলুদ মেখেছে, আর সেখানে তার পায়ের ছাপও আছে। আশ্বিনী তখন ভয়ে ভয়ে গিয়ে এই ব্যাপারে রাশমিকে বলে। রাশমি তখন বলে, মা দেখো তো কি বলছে উনি এসব। আশ্বিনী বলে, মা কাল রাতে আমি দেখেছি
আসিফ চুড়ি পরেছিল। রাতনা তখন বলে, হ্যাঁ রাশমি, কাল শপিং মলে কিন্তু আসিফ শাড়িও পরেছিল। সাচিন তখন বলে, হ্যাঁ, আর আমাকে থাপ্পড়ও মারলো। রাশমি এসব শুনে বলে, তোমরা কেউ আমার আসিফকে পছন্দ করো না, তাই না? এজন্যই এসব বলছো তো? তাহলে আমাকে বলে দাও সরাসরি, তাও এইভাবে তার নামে মিথ্যা বলো না। রাতনা তখন বলে, আরে আমরা কেন মিথ্যা বলবো, আমরা সবাই দেখেছি তো। আশ্বিনী বলে, আচ্ছা তোমার বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, আজ আসিফ বাড়ি ফিরলে তাকে বাথরুমে পাঠাবে ফ্রেশ হতে, তখন আমি সেখানে হলুদ রেখে দিব। তারপর দেখো সে কিভাবে হলুদ মাখে সারা শরীরে। এরপরই আসিফ আসলে রাশমি বলে, যাও, আমি বাথরুমে কাপড় রেখে এসেছি, ফ্রেশ হয়ে আসো। আসিফ বাথরুমে যাওয়ার পর তো তারা সবাই বাইরে থেকে একটা ছোট্ট জানালা দিয়ে দেখে যে সে কি করে। আশ্বিনী প্রথমে উকি দিয়ে দেখে আসিফ হলুদটা হাতে নিয়েছে, তাই সে সাথে সাথে রাশমিকে বলে যে আমার কথা তো তুমি বিশ্বাস করছিলে না, তাই না? এখন যাও দেখে নাও নিজেই। তারপরে রাশমি উকি দিয়ে দেখে ভেতরে আসিফ এই হলুদ মুখে লাগিয়ে এক অদ্ভুত আচরণ করছে, একেবারে মেয়েদের মতো। তারপরে একে একে সবাই দেখে, এসবে তো সবাই হতভম্ব হয়ে যায়। তারপরে দেখা যায় আসিফ খাবার টেবিলে আসে। আশ্বিনীর তো তখন ভয়ে হাত কাঁপতে থাকে। আসিফ বলে, আরে আপনারা সবাই আমাকে এভাবে দেখছেন কেন? নিজেদের খাবার দেখুন, আজব ব্যাপার তো। রাশমি তখন বলে, আসিফ, আশ্বিনী বলছিল তুমি নাকি কাল রাতে চুরি পরে ঘুরছিলে। আসিফ তখন আশ্বিনীকে বলতে থাকে, আরে আপনি তো সকালে আমাকে এই কথা বলছিলেন, আমি কবে চুরি পরেছি? আশ্বিনীর তো ভয়ে অবস্থাই খারাপ হয়ে যায়। তখন তার হাজবেন্ড দীপক বলে, সেও দেখেছে। রাতনা বলে, আর শপিং মলে তো তুমি শাড়ি পরেছিলে, আমরা দেখেছি সবাই। সাচিন বলে, হ্যাঁ, আর হলুদ দিয়ে স্নান করতেও আমরা একসাথে দেখেছি। দীপক তখন বলে, আর এই যে তোমার পাও তো হলুদ হয়ে আছে, এখন লুকিয়ে রাখছো কেন? রাশমি তখন বলতে থাকে, আসিফ এইসব কি হচ্ছে? তারপরে আসিফ লক্ষ্মীর মতো আচরণ করে আর বলে, ও তাহলে তোরা সব জেনে গিয়েছিস, ভালোই হয়েছে, চল তাহলে একসাথে খাবার খাই। দীপক তখন রেগে বলে, চুরি পরে নাচিস, শাড়ি পরছিস, হলুদ লাগিয়ে স্নান করছিস, এরকম মেয়েদের মতো আচরণ কেন করছিস? হ্যাঁ, কি হলো বল? আসিফের উপর ভর করা লক্ষ্মী তখন বলে, হাত সরা বলছি। দীপক বলে, না সরাবো না, বল কেন করছিস এসব? লক্ষ্মী বলে, সরা বলছি হাত। এই বলেই সে তার আসল রূপ 1 মিনিটের জন্য দেখায়। সবাই তো এটা দেখে ভয়ে শেষ হয়ে যায়। তারপরই লক্ষ্মী বলে, তুই এক মহিলার উপর হাত তুলবি? হ্যাঁ, এখন আমি তোর উপর হাত তুলবো, দেখবি তোর কি অবস্থা হয়। তারপরই লক্ষ্মী দীপককে মারতে শুরু করে, আর এক মারেই তো দীপক উড়ে গিয়ে পড়ে। তারপরে আশ্বিনী এসে বলে, প্লিজ দীপককে মেরো না, ওকে ছেড়ে দাও। লক্ষ্মী তখন বলে, ছেড়ে দিব? পরে সে আশ্বিনীকেও একটা থাপ্পড় দিয়ে দেয়। আশ্বিনীকে এভাবে থাপ্পড় খেতে দেখে সাচিনের খাওয়া থাপ্পড়ের কথা মনে পড়ে যায়, আর সাচিন তো এটা মনে করেই খুব ভয় পেয়ে যায়। তারপরে লক্ষ্মী হেঁটে হেঁটে রাতনার দিকে যায় আর বলে, পরের মেয়ের উপর হাত তুলবে? হ্যাঁ, তোর উপর তুললে তুই মারতি না? রাতনা বলে, না না। লক্ষ্মী বলে, কি? রাতনা তখন বলে, না, হ্যাঁ হ্যাঁ মারতাম। সে আসলে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। তো এরপরই লক্ষ্মী খেতে বসে আর জিজ্ঞেস করে, ডাল কে বানিয়েছে? রাতনা জানায় সে বানিয়েছে। লক্ষ্মী তখন বলে, খুব মজা হয়েছে। তো এরপরই দেখা যায় এখানে আসিফের ভেতরে এবার লক্ষ্মীর আত্মার জায়গায় আর একজন পুরুষের আত্মা আসে, আর সেও খাবার খায়। তারপর আসে আর একটা ভূতের আত্মা, যে বাচ্চাদের মতো আচরণ করতে থাকে। এই বাচ্চা ভূতের আত্মা আবার আর একটা বাচ্চাকে ডাকে। তো এর থেকেই বোঝা যায় এখানে একাধিক ভূত আছে। হয়তো এরা সবাই লক্ষ্মীর পরিবারের লোক ছিল, যারা মারা গিয়ে ভূত হয়েছে আর এখন আসিফের উপর ভর করেছে। তো আসিফের ভেতরে থাকা লক্ষ্মী বলতে থাকে যে, আমি এখানে একটা কাজ করতে এসেছি, যদি আমার কাজে কেউ হাত দেয়, আমাকে আটকানোর চেষ্টা করে, তাহলে কিন্তু খুব খারাপ হবে, আর আমি এখন যাব একজনকে খুন করতে। তো এরপরই আসিফের ভেতরে থাকা ভূতগুলো তাকে নিয়ে কোথাও চলে যায়। এদিকে আমরা পঙ্কজের পরিবারের আর একজনকে দেখি, যাকে আজ মারতে আসে লক্ষ্মী, আর তার পরিবারের সদস্যদের আত্মাও আসিফের বডিতেই ছিল। তারা এসেই তো প্রথমে তাকে ভয় দেখায় আর পরে সত্যি সত্যি মেরে দেয়। অন্যদিকে দেখা যায় রাশমিদের বাড়িতে সবাই তো ভয়ে তটস্থ হয়েছিল, সবাই তো দেবদেবীর ছবি নিয়ে বসে আছে। তখনই রাশমি বলে, বাবা, আমাদের উচিত আসিফকে হেল্প করা। সচিন বলে, হ্যাঁ, আসিফ ভালো ছেলে, শুধু তার ভেতরে একটা খারাপ ছায়া আছে। রাতনা তখন বলে, তাহলে আমরা আসিফকে নিয়ে শাহনওয়াজ বাবার কাছে যাই। তো এরপরই তারা আসে আসিফকে দেখতে, যে সে আসলে এখন কোন রূপে আছে। তারপরে দেখতে পায় আসিফ বাইরে এসে বলে, রাশমি একটা পেইন কিলার হবে? জানি না কেন আমার সারা শরীর ব্যথা করছে। রাতনা তখন আস্তে করে বলে, আমাদের মাথা ঘুরিয়ে ব্যথা নাকি তার করছে। রাশমি বলে, মা চুপ করো, শুনে নিবে তো। তখনই রাশমি আসিফকে বলে,
আসিফ, দীপকের মুখে সমস্যা হচ্ছে, তাই তাকে শাহনওয়াজ বাবার কাছে নিয়ে যাবে তুমি। আসিফ তখন বলে, কি সব বাবার কাছে যাচ্ছ, ডাক্তার দেখাও। এরপরই সচিন বলে, তুমিও চলো, কারণ পরিবারের সমস্যা হলে তো পরিবারকেই পাশে থাকতে হয়, তাই না? আসিফ তখন রাজি হয়ে যায় আর বলে, আচ্ছা ঠিক আছে, আমি আসছি তাহলে। অন্যদিকে লক্ষ্মী যাদেরকে মেরেছে তার বাবা পুলিশকে বলে যে আমি ওই খুনিকে চাই, যদি না পাই তাহলে 3 নাম্বার লাশ তোর হবে। এদিকে আসিফরা চলে আসে সেই শাহনওয়াজ বাবার মাজারে। তবে আসিফের ভেতরে তখন লক্ষ্মী চলে আসায় সে ভেতরে যেতে চায় না। শাহনওয়াজ এসে বলে, আয় ভেতরে আয়। লক্ষ্মী বলে, না আসবো না। তারপরে শাহনওয়াজ তার উপর একটা ফু দিয়ে তাকে আপাতত বের করে আসিফের বডি থেকে। তবে রাতে আসে আসল বিধি করতে। তারা সবাই যখন দোয়া পড়ছিল তখনই আসিফের ভেতর থাকা লক্ষ্মী এসে শাহনওয়াজের সাথীদেরকে ভাগিয়ে দেয়। তাদের পরিবারের বিপদ হয়েছে এসব বলে, কিন্তু সে শাহনওয়াজকে ভাগাতে পারে না। শাহনওয়াজ এরপর আসিফের ভেতরে লক্ষ্মীকে পানির ছিটা দিতেই সে বেরিয়ে আসে। শাহনওয়াজ তখন জিজ্ঞেস করে, কে তুই, আর এখানে কেন এসেছিস বল? আত্মাটা বলে, বলছি আমি হচ্ছি লক্ষ্মী। এরপরই আমরা লক্ষ্মীর অতীত জীবন দেখি, যেখানে দেখা যায় লক্ষ্মী হচ্ছে একজন তৃতীয় লিঙ্গের মানুষ। তো সে আজ একটা লোককে ধরে বেশ মারধর করে আর বলে, কি বললি তুই, আমরা হিজড়ারা কিছু করতে পারবো না, চুরি ডাকাতি আর খারাপ কাজ ছাড়া? আর গীতাকে তুই আজে বাজে কথা বলেছিস। সেই সমাজের জন্য ভালো কিছু করার চেষ্টা করছে, কিন্তু তোদের এসব হজমই হচ্ছে না। তবে মনে রাখ, এই ইলেকশনে আমরা দাঁড়াবো, আর তোরা পুরুষেরা যা করতে পারিসনি তাও করে দেখাবো। তখনই সেখানে আব্দুল নামের একজন আসে আর লক্ষ্মীকে আটকায়। তো দেখা যায় লক্ষ্মী একমাত্র আব্দুলের কথাই শোনে, কারণ ছোটবেলায় তার নিজের মা বাবা তাকে ঘর থেকে বের করে দিয়েছিল। সে যখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, একেবারে খালি পেটে ছিল, তখন তাকে আব্দুলই তার বাড়ি নিয়ে আসে। আর আব্দুলের বাড়িতে আর একটা বাচ্চা ছেলে ছিল, যে ছিল মানসিকভাবে অসুস্থ। তো এই বাচ্চার আত্মাই আমরা একটু আগে আসিফের ভেতরে দেখেছি, যাকে তখন আব্দুল ছোট্ট লক্ষ্মীকে খাবার দেয়। লক্ষ্মী তখন কান্না করলে আব্দুল বলে, তুই কান্না করছিস কেন? লক্ষ্মী বলে, আমি তো খুব আলাদা, তাই বাবা আমাকে ঘর থেকে জুতা মেরে বের করে দিয়েছে, আমি তার জন্য কলঙ্ক তো তাই। আব্দুল এটা শুনে বলে, তুই কলঙ্ক? তুই কোনো কলঙ্ক না, বরং তুই তো চমৎকার। তোর নাম কি বলতো? লক্ষ্মী তখন জানায়, আমার নাম লক্ষ্মণ শর্মা। আব্দুল বলে, ঠিক আছে, আজ থেকে তুই লক্ষ্মী শর্মা। তারপরে লক্ষ্মী শাহনওয়াজদেরকে বলে, আমি সেই রাতে সারাটা সময় বসে ভেবেছিলাম যে আমাদেরকে এই সমাজের কেউ পছন্দ করে না, কারণ আমরা ভিক্ষা করি আর অন্য সব খারাপ কাজ করি। তাই আমি সিদ্ধান্ত নেই যে আমি এই পথে চলবো না। তখনই আমার সাথে পরিচয় হয় গীতার। গীতাকেও তার পরিবারের লোক বের করে দিয়েছিল। তো এরপরই দেখা যায় গীতাকে সে নিয়ে আসে আব্দুলের কাছে আর বলে, চাচা, গীতাও আমার মতোই, তবে আমি তাকে পড়াশোনা করাতে চাই, অনেক বড় করতে চাই। এরপরই দেখা যায় গীতা বড় হয় আর সে তার কষ্টের টাকা দিয়ে লক্ষ্মীর সাথে মিলে একটা জায়গা কেনে, সব হিজড়াদের জন্য স্কুল, হসপিটাল আর হাউজিং সেন্টার বানাবে বলে। তো তারপরে গীতা স্পিচ দিতে গিয়ে বলে, আজ আমি যা করতে পেরেছি, যত দূরই আসতে পেরেছি, তার সমস্ত ক্রেডিট আমার মা লক্ষ্মীর। মা, তুমি একটু স্টেজে এসে কিছু বলো না। তারপরে লক্ষ্মী এসে বলে, জীবনে আমরা যাই করি না কেন, যত কিছুই অর্জন করি না কেন, আমাদের উচিত একটু সেই মুহূর্তে দাঁড়িয়ে পেছনে ফিরে তাকানো, আর পেছনে ফিরে সেই সমস্ত মানুষকে ধন্যবাদ দেওয়া যাদের জন্য আমরা যেই জায়গায় আছি, যাদের ভালো কথা খারাপ কথা আমাদেরকে এগিয়ে যাওয়ার জেদ দিয়েছে, সাহস দিয়েছে। আর আমি আজ সবচেয়ে প্রথম ধন্যবাদ দিতে চাই আব্দুল চাচাকে। তিনি আমাদের দুজন অনাথ বাচ্চাকে আপন করেছিলেন, লালন পালন করে বড় করেছেন, আর গীতাকে এতটা যোগ্য করেছেন যে সে আমাদের মতো মানুষের জন্য কিছু করতে পারছে। আর এরপর আমি ধন্যবাদ দিতে চাই গীতাকে, যে একনিষ্ঠভাবে পড়াশোনা করেছে, কষ্ট করেছে, যার ফলে আমরা আজ সম্মান পেয়েছি। আমার বাবা যখন প্রথম আমার ব্যাপারে জানতে পারে, সে আমাকে বাড়ি থেকে বের করে দেয়, অনাথ করে দেয়। যদি আমাকে সে পড়াশোনা করাতো তাহলে হয়তো আজ আমিও ডাক্তার, ইঞ্জিনিয়ার হতাম। আচ্ছা, আমি কি কোনো খুন করেছিলাম তখন, নাকি ডাকাতি করেছিলাম? আমার জন্মের পর আমি কেমন হব সেটা তো আমার হাতে ছিল না, তাই না? তাহলে কেন এরকম শাস্তি, এরকম অবহেলা? আমাকে তো উপরওয়ালা এরকমই বানিয়েছে, তাহলে এর মধ্যে আমার কি দোষ আছে? তাই আপনাদের মাঝে কারো যদি এরকম সন্তান হয়, তাহলে তাকে দয়া করে অনাথ করবেন না। একটা বাচ্চা তার মা বাবার উপরেই ভরসা করে, সেই বিশ্বাস ভাঙবেন না প্লিজ। তারপরই তারা সবাই সেখানে লক্ষ্মীর অনেক প্রশংসা করে। এরপর লক্ষ্মী যখন বাড়ি ছিল তখনই তাকে একজন এসে বলে,
গির্জারা তোমার জমি দখল করেছে। লক্ষ্মী তো এটা শুনে দ্রুত সেখানে যায়, আর আমরা দেখি এটাই হচ্ছে সেই 6 নম্বর বাড়িটা। তো লক্ষ্মী সেখানে গিয়ে একে একে সবাইকে মারে, আর গির্জাকে বলে একজন অসহায় মানুষের জমি নিতে লজ্জা করে না? এই জমি আমি আমার পরিবারের লোক নিজেদের রক্ত দিয়ে কিনেছি। তখন গির্জা বলে, আমি সত্যিই জানতাম না যে এটা একজন হিজড়ার জমি। আমার ছেলে আমাকে বলেনি, আমাকে ক্ষমা করে দিন। তখনই সেখানে গির্জার স্ত্রী আসে আর বলে, এদের অভিশাপ থেকে ভালো হবে আপনি এদের জমি ফিরিয়ে দিন। তারপরে গির্জা জমির পেপার দিতে যায়। তখন লক্ষ্মী বলে, আমি দুঃখিত, আমি রাগে কত কিছু করে ফেলেছি। গির্জা তখন দেখা যায় পেপার দিতে গিয়ে সেগুলোকে ফেলে দেয়। তখন লক্ষ্মী বলে, সমস্যা নেই, আমি তুলছি। বেচারি যখন বিশ্বাসের সাথে সেগুলো তুলছিল, তখনই গির্জার স্ত্রী তার পিঠে ছুরি বসিয়ে দেয়, আর গির্জার ছেলে তাকে মাথায় মারে। তখন সেখানে আব্দুল আর চিন্টুও আসে। আব্দুলকে লক্ষ্মী বলে, আব্দুল চাচা, তার আমাকে মিথ্যা ওয়াদা করেছে যে জমির কাগজ ফিরিয়ে দিবে, কিন্তু আমাকে ধোকা দিয়ে মেরে দিয়েছে। আব্দুল তখন রেগে মেগে তাদের ধরতে যায়। তখন আব্দুলকেও গির্জা চাকু দিয়ে মেরে ফেলে। এরপরই সেখানে চিন্টু আসে। গির্জা তখন চিন্টুর হাতে বন্দুক দিয়ে বলে, এটা সত্যি না, মিথ্যা মিথ্যা বন্দুক, মানে আমরা খেলা করছি, তুই বন্দুক দিয়ে নিজেকে মেরে দেখ। লক্ষ্মী তখন আহত অবস্থাতেও বারবার মানা করছিল, কিন্তু অবুঝ চিন্টু তো সেটা বুঝতে পারে না, আর সেও মারা যায় গুলি খেয়ে। এরপরই গির্জা তাদের 3 জনকে এই মাটিতেই কবর দিয়ে দেয়, আর বলে, খুব কষ্ট করে কিনেছে লক্ষ্মী এই জমি, তাই না? তাই এখন সেখানেই তার কবর হয়ে যাক। বুঝুন কতটা নিষ্ঠুর। তো এই সব কাহিনী বলে লক্ষ্মী আসিফদের প্রশ্ন করে যে তারা আমার কষ্টের টাকায় কেনা জমিতে আমাদেরকেই মেরে কবর দিয়ে দেয়, এটা কোথাকার ন্যায় বলতো? শাহনওয়াজ বলে, তোকে এই বোতলে বন্দী হতেই হবে এখন লক্ষ্মী। আমি মানছি তোর সাথে খারাপ হয়েছে, কিন্তু তাই বলে এরকম তুই সবাইকে মারতে পারিস না। লক্ষ্মী তখন বলে, না, আমি আগামী চাঁদের মধ্যেই গির্জাকে না মারলে এই জমি গীতা কখনো পাবে না, আর এটা আমাদের রক্তের জমি, তাই এটা আমাদেরই পাওয়ার কথা। তারপরও শাহনওয়াজ তাকে বন্দি করে ফেলে, আর আসিফকে একটা তাবিজ দিয়ে বলে এটা যেন সে হাতে পরে রাখে, তাহলে আর তাকে কিচ্ছু ছুতে পারবে না। রাশমি তখন জোর করে এটা আসিফকে পরিয়ে দেয়। ওদিকে শাহনওয়াজ গিয়ে বোতলটা সমুদ্রের মধ্যে ফেলে দেয়। এদিকে গির্জা একটা বাবাকে বলে, বাবা, আমাদের পরিবারের একে একে সবাই মারা যাচ্ছে, এর সমাধান কি আপনিই বলুন আমাকে। তারপরই সেই বাবা বলে, তোমরা এক হিজড়া আর তার পরিবারকে খুন করেছ, আর এখন সে 3 গুণ শক্তি নিয়ে ফিরেছে। গির্জার স্ত্রী এটা শুনে বলে, বাবা, তো এর সমাধান কি? সেই বাবা বলে, আজ রাতে সব হিজড়ারা মহাদেবের আশেপাশে নাচ করবে, তারপর তারা চলে গেলে সেই আগুনের মাঝে লক্ষ্মী আর তার পরিবারের সবাইকে পুড়িয়ে দিতে হবে, তাহলেই পরের দিন তারা মুক্তি পেয়ে যাবে, আর কোনোই ক্ষতি হবে না তোদের। এদিকে আসিফ হসপিটালে আসে, আঞ্জলির ডেলিভারি হবে তাই। তখন আসিফ বসে বসে লক্ষ্মীর সাথে হওয়া অন্যায় নিয়ে ভাবতে থাকে, আর তাই সে তার হাত থেকে তাবিজ খুলে ফেলে, আর লক্ষ্মীও তখন সমুদ্র থেকে উঠে চলে আসে আসিফের ভেতরে। এদিকে হিজড়াদের সাথে নাচ করা শেষে আসিফ তো লুকিয়ে থাকে। তখনই সেখানে গির্জা আর তার স্ত্রী আসে লাশ পোড়াতে। সেই সময় আসিফ তার বডিতে লক্ষ্মীকে নিয়ে আসে, আর একে একে সবাইকে মারে, তবে গির্জার স্ত্রীকে তার নিজের হাতেই মারায় চাকু দিয়ে। যেভাবে লক্ষ্মীকে ধোকা দিয়ে সে চাকু মেরেছিল ঠিক সেইভাবে। এরপরই দেখা যায় গির্জা গিয়ে ঢোকে মন্দিরে, কিন্তু তখনই দেখা যায় আসিফের ভেতর থেকে লক্ষ্মী বেরিয়ে যায়। তখন আসিফ গিয়ে গির্জাকে মারতে মারতে মন্দিরের বাইরে নিয়ে আসে। তখন লক্ষ্মী ও গির্জাকে বাজেভাবে মারে আর সমুদ্রে ফেলে দেয়। এরপরই কেটে যায় 3 মাস, আর গীতাও এই জমিটা পেয়ে যায়। সেখানে লক্ষ্মীর নামেই হাউজিং সেন্টার অ্যান্ড ফাউন্ডেশন বানায় সে। তো আসিফকে গীতা ধন্যবাদ জানায়, কারণ সে তাদের জন্য এত কিছু করেছে। রাশমি তখন বলতে থাকে, তুমি তাড়াতাড়ি ইলেকশন জিতে যাও আর আমাদেরকে পার্টি দাও, তাহলেই হবে, এসব ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই। গীতাও বলে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তখনই সেখানে একজন এসে বলে, গীতা দিদি, বিপক্ষের লোকেরা আমাদের সব পোস্টার জ্বালিয়ে দিয়েছে আর সবকিছু ভাঙচুর করে এদিকেই আসছে। তখনই সেখানে দেখা যায় আসিফের ভেতরে আবারও লক্ষ্মী চলে আসে, আর এখন আবারও হয়তো তাদের উপর লক্ষ্মীর বজ্রপাত হবে, আর এভাবেই হয়তো সে গীতাকে সারা জীবন প্রোটেক্ট করে যাবে। তো এই দৃশ্যের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল এক আত্মার প্রতিশোধের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়।
সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডিসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।